Jungle. Audio Jungle. বাংলাদেশের রাজনীতির ময়দানে যেন এক নতুন বাস্তবতার জন্ম হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর প্রথম নজরে যা দেখা যাচ্ছে, গভীরে গেলে তার চিত্র সম্পূর্ণ ভিন্ন। ফলাফল ঘোষণার পর অনেকে মনে করেছিলেন রাজনীতির মাঠে একছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে বিএনপি জোট, কারণ ৩০০ আসনের জাতীয় সংসদে তারা পেয়েছে ২১২টি আসন। অন্যদিকে জামায়াত জোটের ঝুলিতে এসেছে মাত্র ৭৭টি আসন। সংখ্যার হিসেবে এটি বিশাল ব্যবধান, কিন্তু রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেবল আসন সংখ্যা নয়, বরং জনগণের ভোটের প্রকৃত প্রতিফলন। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপি জোট মোট ভোটের ৪৬.৬% পেয়েছে, বিপরীতে জামায়াত জোট পেয়েছে ৪৩.৯% ভোট, অর্থাৎ দুই জোটের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ২.৭%। অথচ সংসদীয় আসনের পার্থক্য দাঁড়িয়েছে ১৩৫টি। এখানেই শুরু হয়েছে বড় প্রশ্ন, মাত্র ২.৭% ভোটের ব্যবধানে কিভাবে একটি দল সংসদে প্রায় একক কর্তৃত্ব পেয়ে যায় আর অন্য পক্ষ কার্যত অনেক পিছিয়ে পড়ে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের প্রচলিত নির্বাচনী ব্যবস্থায়। বাংলাদেশে বর্তমানে যে নির্বাচনী ব্যবস্থা চালু আছে সেটি হল ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি পদ্ধতি। এই ব্যবস্থায় যে প্রার্থী একটি ভোট বেশি পান তিনি বিজয়ী হন। ফলে কোনো আসনে কেউ যদি ৩৫% ভোট পেয়েও প্রথম হন, তিনি এমপি হয়ে যান। বাকি ৬৫% ভোট কার্যত প্রতিনিধিত্ব হারায়। এই ব্যবস্থায় বিজয়ী সব পায় আর বাকিদের ভোটের বাস্তব মূল্য কমে যায়। সেই কারণেই জামায়াত জোট সারা দেশে প্রায় ৪৪% মানুষের সমর্থন পেলেও সংসদে মাত্র ৭৭টি আসন নিয়ে সীমাবদ্ধ থেকেছে। বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে দীর্ঘদিন ধরেই এই পদ্ধতির সমালোচনা হচ্ছে, কারণ এটি সবসময় জনমতের সঠিক প্রতিফলন দেয় না। ভোটের সামান্য ব্যবধান কখনো কখনো আসনের বিশাল ব্যবধান তৈরি করে। বাংলাদেশেও এবারের নির্বাচনের পর সেই বাস্তবতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু এই রাজনৈতিক সমীকরণে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গণভোটের মাধ্যমে উচ্চকক্ষ বা আপার হাউস গঠনের সিদ্ধান্তে। এই উচ্চকক্ষই এখন বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে, কারণ উচ্চকক্ষ গঠিত হবে সমানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে। এই ব্যবস্থায় কোনো ভোট নষ্ট হয় না। যে দল যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষের আসনও প্রায় সেই অনুপাতে পাবে। ফলে নিম্নকক্ষে যে বৈষম্য তৈরি হয়েছে, উচ্চকক্ষে সেটি অনেকটাই দূর হয়ে যাবে। ধরা যাক উচ্চকক্ষে মোট আসন ১০০টি, তাহলে ভোটের শতাংশ অনুযায়ী বিএনপি জোট পাবে প্রায় ৪৭টি আসন। অন্যদিকে জামায়াত জোট পাবে ৪৪টি আসন। বাকি ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা পাবে ৯টি আসন। এখানেই রাজনীতির পুরো চিত্র বদলে যাচ্ছে, কারণ নিম্নকক্ষে যেখানে বিএনপি ও জামায়াতের মধ্যে ব্যবধান ছিল ১৩৫টি আসন, উচ্চকক্ষে সেই পার্থক্য নেমে আসছে মাত্র ৩ আসনে। এই অঙ্কই এখন দেশের রাজনৈতিক বিশ্লেষকদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে, কারণ এটি দেখিয়ে দিচ্ছে যে মাঠের বাস্তব জনসমর্থনে বিএনপি ও জামায়াতের শক্তির পার্থক্য খুব বেশি নয়। নিম্নকক্ষের বিশাল ব্যবধান মূলত নির্বাচনী পদ্ধতির ফল, কিন্তু উচ্চকক্ষ সেই বিভ্রান্তি দূর করে প্রকৃত ভোটের প্রতিফলন তুলে ধরছে। রাজনীতিতে এর প্রভাব অত্যন্ত গভীর হতে পারে। নিম্নকক্ষে বিএনপি জোট বহুসংখ্যাগরিষ্ঠ হওয়ায় তারা অনেক আইন সহজেই পাশ করতে পারবে, কিন্তু উচ্চকক্ষে গিয়ে সেই আইন আটকে যেতে পারে, কারণ কোনো বিল পাশ করতে হলে ৫১টি ভোট প্রয়োজন হবে। বিএনপির হাতে থাকবে মাত্র ৪৭টি আসন, ফলে তাদের এককভাবে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। এখানেই জামায়াত জোটের গুরুত্ব বাড়ছে। ৪৪টি আসন নিয়ে তারা কার্যত উচ্চকক্ষের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে। বিএনপি যদি কোনো গুরুত্বপূর্ণ আইন বা সাংবিধানিক সংশোধনী আনতে চায়, তাহলে তাদের জামায়াত কিংবা ছোট দলগুলোর সমর্থন লাগবেই, অন্যথায় বিল আটকে যেতে পারে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সংস্কৃতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এতদিন সংসদে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে বিরোধী দলের মতামত খুব বেশি গুরুত্ব পেত না। সংখ্যার জোরে অনেক সিদ্ধান্ত দ্রুত পাশ হয়ে যেত। কিন্তু উচ্চকক্ষের ভারসাম্যপূর্ণ গঠন সরকারকে বাধ্য করবে আলোচনা ও সমঝোতার রাজনীতিতে ফিরতে। উদাহরণ হিসেবে বলা যায়, নিম্নকক্ষে বিএনপি ২১২টি আসন নিয়ে কোনো বিতর্কিত আইন পাশ করালেও সেটি উচ্চকক্ষে গিয়ে আটকে যেতে পারে। সেখানে জামায়াত যদি বিরোধিতা করে এবং ছোট দলগুলোকেও পাশে পায়, তাহলে বিলটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। ফলে সরকারকে তখন আলোচনার টেবিলে বসতেই হবে। এই পরিস্থিতিকে অনেকে গণতন্ত্রের জন্য ইতিবাচক বলছেন, কারণ এতে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। সরকার চাইলে একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা ও বিতর্কের সুযোগ থাকবে। সংসদে যুক্তির তর্কের সংস্কৃতি ফিরে আসতে পারে। ছোট দলগুলোর ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। উচ্চকক্ষে বিএনপির ৪৭ এবং জামায়াতের ৪৪টি আসনের বাইরেও আরও ৯টি আসন থাকবে অন্যান্য দলের হাতে। এই ৯টি আসনই হতে পারে রাজনীতির সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। রাজনীতির ভাষায় একে বলা হয় ব্যালেন্স অফ পাওয়ার। ছোট দলগুলো তখন কিং মেকারের ভূমিকায় চলে আসে। তারা যেদিকে সমর্থন দেবে সেই পক্ষই গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে সক্ষম হবে। ফলে ছোট দলগুলোর রাজনৈতিক গুরুত্ব অনেক বেড়ে যাবে। তবে এখানেই আরেকটি বড় প্রশ্ন উঠে আসছে, এই ছোট দলগুলো কি সত্যিই নিরপেক্ষ থাকবে, নাকি ক্ষমতার সুবিধা নেওয়ার জন্য তারা অবস্থান বদলাবে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে, ছোট দলগুলো প্রায়ই ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করে। তাই উচ্চকক্ষে তাদের ভূমিকা ভবিষ্যতে রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে জামায়াতের জন্য এই ফলাফল একটি বড় রাজনৈতিক বার্তাও বহন করছে। নিম্নকক্ষে ৭৭টি আসন পাওয়ায় অনেকে প্রথমে মনে করেছিলেন দলটি বড়ভাবে পিছিয়ে গেছে, কিন্তু উচ্চকক্ষের সমীকরণ দেখিয়ে দিচ্ছে যে জনসমর্থনের বিচারে তারা এখনও অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। জামায়াতের কর্মী সমর্থকদের কাছে এটি বড় ধরনের মনোবল তৈরি করার সুযোগ হতে পারে, কারণ তারা এখন বলতে পারবে যে ভোটের হিসেবে তারা বিএনপির খুব কাছাকাছি অবস্থানে আছে। সংসদীয় আসনের পার্থক্য মূলত নির্বাচনী পদ্ধতির ফল, জনসমর্থনের নয়। অন্যদিকে বিএনপির জন্য এটি একটি সতর্কবার্তা। নিম্নকক্ষে বিশাল সংখ্যাগরিষ্ঠতা থাকলেও উচ্চকক্ষে সমঝোতা ছাড়া তাদের পক্ষে রাজনীতি চালানো কঠিন হতে পারে। ফলে দলটিকে আরও কৌশলী ও সমন্বয়মূলক রাজনীতি করতে হবে। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, এই উচ্চকক্ষ ব্যবস্থা কার্যকর হলে বাংলাদেশের রাজনীতিতে একদলীয় আধিপত্যের যুগ অনেকটাই শেষ হয়ে যেতে পারে, কারণ তখন ক্ষমতার কেন্দ্র একক দলের হাতে সীমাবদ্ধ থাকবে না। বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা ছাড়া রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে উঠবে। বাংলাদেশের অতীত রাজনৈতিক ইতিহাসে আমরা দেখেছি, সংখ্যাগরিষ্ঠতার দাপটে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কখনো সংবিধান সংশোধন হয়েছে, কখনো বিরোধী দলের মতামত ছাড়াই গুরুত্বপূর্ণ আইন পাশ হয়েছে। সমালোচকরা বলেন, এতে গণতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়েছে। উচ্চকক্ষ সেই পরিস্থিতি পরিবর্তনের সুযোগ তৈরি করতে পারে। জুলাই বিপ্লবের যে মূল চেতনার কথা বলা হচ্ছে, তার অন্যতম দাবি ছিল জবাবদিহিতা ও ক্ষমতার ভারসাম্য। এই উচ্চকক্ষের এই গঠন সেই দাবিকে বাস্তব রূপ দিতে পারে বলে অনেকে মনে করছেন, কারণ সরকার তখন প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে বিরোধী দলের অবস্থান বিবেচনা করতে বাধ্য হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জনমতের প্রকৃত প্রতিফলন। নিম্নকক্ষে ২১২ বনাম ৭৭ আসনের চিত্র দেখে সাধারণ মানুষ সহজেই ধরে নিতে পারে যে বিএনপি অনেক এগিয়ে, কিন্তু ভোটের শতাংশ বলছে অন্য কথা। বাস্তবে দুই জোটের মধ্যে ব্যবধান খুবই কম। এই বাস্তবতা রাজনৈতিক মনস্তত্ত্বেও বড় প্রভাব ফেলতে পারে, কারণ জনমত যদি কাছাকাছি হয় তাহলে ভবিষ্যতের নির্বাচনগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কোনো দলই নিশ্চিতভাবে বলতে পারবে না যে তারা সহজেই ক্ষমতায় থাকবে। উচ্চকক্ষের আরেকটি বড় সুবিধা হল তাড়াহুড়ো করে আইন পাশ করার প্রবণতা কমে যেতে পারে, কারণ একটি বিল দুই কক্ষের অনুমোদন ছাড়া কার্যকর হবে না। এতে আইন প্রণয়নের আগে আরও গভীর আলোচনা ও পর্যালোচনার সুযোগ থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত গণতন্ত্রগুলোতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অনেক সময় সরকারের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে সহায়তা করেছে, কারণ সেখানে একটি কক্ষ অন্য কক্ষকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশেও যদি একই ধারা কার্যকর হয়, তাহলে রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি হতে পারে। তবে সমালোচকদের একটি অংশ আবার বলছেন, উচ্চকক্ষ রাজনৈতিক অচলাবস্থাও তৈরি করতে পারে।
যদি দুই বড় দল একে অপরের সঙ্গে সমঝোতায় না আসে তাহলে গুরুত্বপূর্ণ বিল আটকে যেতে পারে। এতে সরকার পরিচালনা কঠিন হতে পারে, বিশেষ করে অর্থনৈতিক বা জরুরি সিদ্ধান্তের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু অন্য পক্ষ বলছে, গণতন্ত্রের মূল সৌন্দর্যই হল আলোচনা ও সমঝোতা। একতরফা সিদ্ধান্ত দ্রুত নেওয়া গেলেও তা সবসময় জনগণের জন্য ভালো হয় না, বরং বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সিদ্ধান্ত নিলে সেটি আরও গ্রহণযোগ্য হয়। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এতদিন ইয়েস মিনিস্টার ধরনের প্রবণতা দেখা গেছে। সরকারি দলের সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে খুব বেশি কথা বলেননি। বিরোধী দলও অনেক সময় কার্যকর ভূমিকা রাখতে পারেনি। উচ্চকক্ষ এই সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি ও জামায়াত কি ভবিষ্যতে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলবে, নাকি তারা একে অপরকে ঠেকানোর রাজনীতিতে যাবে? কারণ উচ্চকক্ষে দুই দলের শক্তি প্রায় সমান হওয়ায় একে অপরকে উপেক্ষা করার সুযোগ খুব কম থাকবে। যদি তারা সমঝোতার পথে হাঁটে তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা বাড়তে পারে, কিন্তু যদি সংঘাত বাড়ে তাহলে সংসদীয় অচলাবস্থাও তৈরি হতে পারে। ফলে আগামী দিনের রাজনীতি অনেকটাই নির্ভর করবে দুই পক্ষের রাজনৈতিক পরিকল্পনার ওপর। ছোট দলগুলোর অবস্থানও এখানে